ডিরেক্টর লাভই বললো, ড্যাব একটা 22 সালের ইস্যু, 22শে অগাস্ট দিলেন সরকার। এটা একটা বলবো যে একটা বৈষম্যমূলক আমরা বলি ত্রুটিপূর্ণ একটা ড্যাব তারা গঠন বা পাস করেন, যার ফলে এই সেক্টরের উপরে একটি মানে বলা যায় যে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম। রাজধানীর 20% জায়গায় হয়তো ডেভেলপমেন্ট ওয়ার্ক করা যাচ্ছিল, বাকি সব জায়গায় বন্ধ। তো সেটাই করার জন্য আমরা যে অক্লান্ত আমাদের যে বোর্ড চেষ্টা চালিয়ে আসছে, আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি। আশা করি যদি এটা পাস হয় তাহলে হয়তো আমরা বন্ধের ভালো একটা মোটামুটি ব্যবসা বান্ধব একটা পলিসি পাবো, যার ভিত্তিতে এই সেক্টরটা সামনে এগোতে পারবে। পরবর্তীতে যদি আল্লাহ চাহে তো আপনার ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, রাজনৈতিক সরকার আসে, তখন তাকে হয়তো বোঝানো সম্ভব। কারণ থিওরিটিক্যাল সরকার যারা থাকে তাদেরকে থিওরির বাইরে নিয়ে যাওয়া খুবই কঠিন। তার মধ্যে জলজান্ত উদাহরণ হতো পরিবেশ উপদেষ্টা, তাকে থিওরির বাইরে নেওয়াই যাবে। এখন আমাদের দেশে তো আর ডোনাল্ড ট্রাম্প নাই যে না পরিবেশ বন্ধ করে দিলাম, আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন পরিবেশ সংক্রান্ত কনভেনশনের সাথে আর থাকবো না। তো সেই আমরা সেটা চাচ্ছি, আমরা পরিবেশ বান্ধব রিয়েল এস্টেট সেক্টরই চাই, কিন্তু সেইখানে আপনাকে ইকোনমিও যেরকম চিন্তা করতে হবে, পরিবেশ যারা বিনষ্ট করছে আমাদের এই বিভিন্ন নামে, সেটা কিন্তু সরকার জানে এবং উপদেষ্টারাও জানে, কিন্তু তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে না। এবং এর সংক্রান্ত একটা আইনও আছে। আপনি দেখবেন যে পূর্বাঞ্চল সংক্রান্ত বা বড় গ্রুপ বসুন্ধরাকেই ধরেন, যে যতটুকু ছিল এখন এটার ব্যাপ্তি বাড়তে বাড়তে কই চলে গেছে, কিন্তু অ্যাকশন নেওয়ার কেউ নেই। ওই আইনে এমনও আছে যে রাজুকের অ্যাপ্রুভাল ব্যতিরেকে কেউ এই ধরনের ল্যান্ড প্রজেক্ট গ্রহণ করলে, আমরা যেমন বিল্ডিং এর জন্য আমরা লেআউট অ্যাপ্রুভাল নেই, সেটা তো আমরা ইজি দিবে একটা কত তালা হবে, বাট ল্যান্ড প্রজেক্টের অ্যাপ্রুভাল খুবই দুর্বল একটি ব্যাপার। তারপরেও কিন্তু ল্যান্ড প্রজেক্ট হচ্ছে, তারা কিন্তু কখনোই তাদের বিরুদ্ধে আইনে লেখা আছে ধরেন 5 লক্ষ টাকা জরিমানা, 10 লক্ষ টাকা জরিমানা ওনার, এবং 2-3 বছরের জেল, মানে বিনা অনুমতিতে করলেই। কিন্তু আইনটা পাস হয়েছে 2010 সালে, এইটার মানে 1%ও কোনো এক্সিকিউশন হয়। কিন্তু সবাই জানে, কিন্তু সেমিনার হচ্ছে যে সবাই ওখান থেকে বেনিফিটেড হচ্ছে। এই বেনিফিশিয়ারি যতক্ষণ না বন্ধ হবে, মানে লোভ, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, ইন্টিগ্রিটি, এই বিষয়টা থেকে আমরা যতক্ষণ না আমরা নিজেদেরকে রাহুমুক্ত করতে পারবো আমাদের লোভ লালসা থেকে, তখন এই সেক্টর গুলা মনে করেন যে পরিবেশ যেটা নষ্ট করার তারাই করছে। আমরা যারা বেশিরভাগই 99% যারা আমরা বিল্ডিং ডেভেলপ করি, আমরা তো রাজুক থেকে বা ধরেন অন্যান্য রিজন যেরকম চিটংয়ে, সেখানে চিটং ডেভেলপমেন্ট অথরিটি, আমাদের এখানে রাজুক, তাদের পারমিশন নিয়ে আমরা কিন্তু বিল্ডিংটা তৈরি করি। কিন্তু ভূমি যারা ল্যান্ড ডেভেলপার, যদিও দেখা যাচ্ছে ওখানে করছে, বা দেখা যাচ্ছে যে ওখানে প্রজেক্টের 50% হয়তো রাজুকের অ্যাপ্রুভাল আছে, 50% নাই, কিন্তু রাজুকের নাকের ডগার সামনে দিয়ে ওগুলো হয়ে যাচ্ছে। তো এখন এই যে সেক্টরটা, এটা তো ধরেন সেগমেন্ট অনেক, ধরেন এখানে আমরা যারা বিল্ডিং ডেভেলপ করে, ল্যান্ড ডেভেলপার আছে, আর সাথে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমরা বলি 200-টির অধিক। এখন এগুলোতে ধরেন একটা হলো স্ট্রাকচার যখন তৈরি হয়, এই ধরনের একটা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ইনভলভ থাকে। এরপরে হলো যখন বিল্ডিংটাকে সাজানো হয়, তখন তো আপনার অনেক, যেমন মাইক কথা বলতেছে, এটাও লিঙ্কেজ। আপনি প্রজেক্টর দেখতেছেন, ওইটাও লিঙ্কেজ। লাইট দেখতেছেন, উড দেখতেছেন, গ্লাস দেখতেছেন, স্যানিটারি আইটেম যেটাই দেখেন, ছবি দেখতেছেন, এটাও একটা কিন্তু ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে তো কোনো নেই, কিন্তু
আমাদের যেটা সমস্যা হচ্ছিল যে আমাদের সেক্টরটাকে কোনো সরকারি, বাংলাদেশের কোনো সরকারি কোনো তাদের কোনো নলেজই নাই রিয়েল সেক্টর। একটা বাড়ি বানায় বা মনে করে স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তির যে ডিফারেন্স সেটাই তারা বুঝে। এটা হলো অস্থাবর সম্পত্তি আর বিল্ডিংটা স্থাবর, সেটা কোথাও নিয়ে যাওয়া যায় না। আমরা কিন্তু এইটা নিয়ে বেশি দেবো। যেমন গার্মেন্টস শিল্প একটা অস্থাবর, তাদের একটা শার্ট ময়লা লাগলো ফেলে দিল আবার বিক্রি হচ্ছে, পেরিশেবল। এটা তো পেরিশেবল, এটার যে ভ্যালু। আবার দেখবেন যখন ব্যাংক লোন নেই তখন স্থাবর সম্পত্তিকে রেখে আমরা মর্গেজটাকে লোন দিতে দিচ্ছে। তো আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমাদের এই সেক্টরটাকে অবজ্ঞা করছে। এবং ওভারঅল যেমন একটা কথা বললেন আমাদের একজন মেম্বার যে আনপ্রোডাক্টিভ, যেটা এমন এক সময় মোহিত সাহেব ছিল বলে ফেলতেন আনপ্রোডাক্টিভ খাত, এখানে এই দেওয়া যাবে না। আনপ্রোডাক্টিভ তো মুরগি ডিম পারলে প্রোডাক্টিভ। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমাদের এই শিল্পটার থেকে যে বললাম যে 200 ইন্ডাস্ট্রি, আমাদের তো প্রোডাকশনের অভাব নাই। আমার এই বিল্ডিং না হলে তো 200 ইন্ডাস্ট্রি গুলো অকেজ হয়ে যাবে। তো এইটাকে বোঝানোর জন্য এই সেক্টরের যে অবদান, আমরা যদি যে এতগুলো ডেভেলপার এই বানাচ্ছে, শুধু ডেভেলপার না, ডেভেলপার ছাড়া ওই রেসপেক্টিভ যে কোনো ধরনের বিল্ডারই হোক নিজেও যদি বাড়ি বানায় সেটাও কিন্তু রিয়েল এস্টেট। খেয়াল করে রিয়েল এস্টেটের অবদান শুধু আপনাকে বললেই হবে না যে রিহ্যাবের মেম্বারই হইতে হবে, নন মেম্বার ক্যান ডু ইট। তো সেই অবদানটা ওইটাও আসবে। কিন্তু একটা হলো আপনার রেজিস্টার্ড সংগঠন, আনরেজিস্টার্ড, তারাও কিন্তু একটা লেআউট অ্যাপ্রুভাল নেওয়ার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ দিতে পারে। রাজুক বা সিজিএ বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটি সব জায়গা থেকে তাদের রাইট আছে। এই যে একটা বিরাট কর্মযোগ্য এবং এটাতে যে আমাদের আলটিমেটলি জিডিপিতে যে কন্ট্রিবিউশন, সেইটার রিফ্লেকশনটা আমরা যেমন একজন এক এক ধরনের একটা গুগল সার্চ দিয়ে কেউ লেখে 18, কেউ 15, আমরা নিজেরাই বলতাম 12 থেকে 15। বাংলাদেশ ব্যাংক থেকে একবার একটা রিপোর্ট পাওয়ার পর থেকে আমরা ওটা দিয়েই বলে যাচ্ছি। এখন আমাদের তো প্রতি বছরই এটা আপগ্রেডেশন, ডাটাকে পরিচালিত করা যাবে যেটা ঠিক আছে। বাংলাদেশে তো ধরেন রিসার্চে খুবই দুর্বল। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি নিজে, হ্যাঁ আমি লয়ের ছাত্র, কিন্তু আমি তো বোনাস ইউনিভার্সিটিতে লয়ে পাস করে আসছি, আমার একটা থিসিস ওখানে আছে। তখন তো লেখা ছিল যে হার্ভার্ড অথবা ইয়েল লয়ের জার্নালের ইকুয়াল হইত রিসার্চ। আমাদের লাইব্রেরিতে যান ঢাকা ইউনিভার্সিটি, কার না হয়। আমরা তো লয়ের ছাত্র থেকে আমরা ওই ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে পড়তাম, বইগুলো আমাদের ছিল লয়ের, আমাদের অসুবিধা হতো না। ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে না গেলেও বস্তা বস্তা বই পুরানা বই পোকা খাচ্ছে। তারপর একটা পাবলিক লাইব্রেরি আছে, মানে লাইব্রেরিতে যে ব্যাপারে বাংলাদেশে পড়াশোনা নাই বললেই চলে। কিন্তু রাজনীতির উপরে পিএইচডি করা সব, হ্যাঁ ধরেন চলে গেছে শেখ হাসিনা, সে তো মনে করেন কারণ তার রাজনীতি কোন রাজনীতি তার হ্যারল্ড লাস্কির বই পড়ার দরকার হয় নাই, অথবা প্রফেসর ইমাজউদ্দিন সাহেবের বই পড়তে হয় সে। অতএব রাজনীতিতে কোনো আসলে বই দরকার। আমি এই জন্য পলিটিক্যাল সায়েন্স উঠিয়ে দেওয়ার জন্য এই রাষ্ট্রবিজ্ঞান বইটাই থাকা উচিত আমার কাছে, অন্য সাবজেক্ট থাকা উচিত এক্সেপ্ট দিস। দেখা যায় যে আমি একটা কলেজের আমি এই সভাপতি, আমার আব্বার যেহেতু একটা কলেজ করছেন টাঙ্গাইলে, তো আমাদের কলেজও আছে ডিগ্রি লেভেল। তো সেখানে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সে পাস করে বেশি ডিগ্রি লেভেল, অন্য সাবজেক্টগুলোতে খুবই খারাপ। প্রোডাক্টিভ যদি সাবজেক্ট বলে তাহলে বলো কমার্শিয়াল যে সাবজেক্টগুলো আছে ধরেন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলা। কিন্তু দেখা যাচ্ছে যে ওই সায়েন্সে সব এত মার্ক পায় সবাই, অত না পাইলেই ভালো ছিল। আগে এগুলোর দাম ছিল, কারণ আগে সিএসপি যারা হয়তো অফিসার হয়তো তারা পলিটিক্যাল সায়েন্স ইংরেজিতে পড়তো, কারণ ওই পুরো একটা এসএ লিখতে হয়তো আগের বিসিএস পরীক্ষা, সিএসএস পরীক্ষায়। এখন তার দাম বাংলায় লিখলেই বাস, কারণ এখনকার ছাত্ররা এরকম ভালোই হচ্ছে। তো আমাদের যেটা রিসার্চের খুবই দুর্বল আমরা, এবং আরো রিসার্চ পেপার নাই। আমরা যে আপনাদের থেকে একটা এই পেপারটা আমরা যখন
কি করবো আমরা যে আপনাদের থেকে পাওয়ার পর আমরা বাংলাদেশের মিনিস্ট্রি বলেন যতগুলো প্রতিষ্ঠানে আমাদের সাথে সম্পর্কযুক্ত আছে এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে শুরু করে ব্যাংকিং ডিভিশন সবার জায়গায় আমরা দিয়ে রাখবো, যাতে আমাদের বিষয়ে আমাদের একটা ধারণাটা তাদের পরিবর্তিত হয়। কারণ তাদের ভুল ধারণার কারণে আমাদের সেক্টর পিছিয়ে যাচ্ছে। অবশ্যই তারা বিভিন্ন ধরেন যে এই যে ড্যাপটা বললেন না, ড্যাপটার এখন তারা অ্যানালাইসিস করছেন যে কোন বেসিসে ড্যাপটা করছেন, যে জনসংখ্যার ঘনত্ব ইয়ে অনুসারে দেখা যায় যে আমরা আমাদের ঢাকা বা বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ইন্ডিয়ার থেকেও বেশি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অ্যাপার্টমেন্টের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে যে জায়গায় ডেভেলপ হওয়ার দরকার সেখানে ইনফ্রাস্ট্রাকচারটা এখনো গড়ে ওঠেনি। পূর্বাচলের কথা বলা আমাদের গ্রামে। তো এই জন্য এই বিষয়টা তো একটু জোর দিতে হবে, জনসংখ্যার বিষয়টা কত বাড়তেছে কমতেছে, ঢাকা শহরের কি পরিমাণ বাড়ি ঘর দরকার, পরবর্তী পূর্বাচলের দিকে গেলে কিভাবে ডাইভার্সিফিকেশনের একটা বিষয় আছে, ডিসেন্ট্রালাইজেশনের একটা বিষয়। ঢাকার থেকে কমিউনিকেশন ভালো করলে ঢাকার থেকে জনসংখ্যাকে অন্য শহরের দিকে বা জেলা বা ডিভিশনের দিকে তাদেরকে ড্রাইভ আউট করে দেওয়া যেতে পারে। অন্যদিকে থাকার ব্যবস্থা করলে আমার মনে হয় কমিউনিকেশন সব বিষয়ে আমার মনে হয় বিস্তারিত আপনারা মোটামুটি আমরা একটা আর্জেন্স বেসিসে আপনাদের অনেকগুলো পয়েন্ট আপনারা অবশ্যই সঠিক পথেই হাঁটছেন। তারপরেও আমাদের সম্মানিত সুপারভাইজার দুজন আসছেন, দুজন খুবই নারী ব্যক্তিত্ব, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর মাহবুব কায়সার সাহেব ঢাকা ইউনিভার্সিটির, আরেকজন আসছেন আমাদের ডক্টর আমানুদ্দিন মুজাহিদ সাহেব, উনি মনে হয় আইইউটি ইউনিভার্সিটি ভোকেশনাল না, এটা মনে হয় ইউনিভার্সিটি আমার মনে হয় হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় মনে হয় আচ্ছা যাই হোক আমি দেখছি আমি আচ্ছা এখানে জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুব বেশি ছিল আগে, আইসিডি মিডিয়া ভোকেশনাল বললাম। আচ্ছা আচ্ছা যাই হোক প্রসিদ্ধ ইউনিভার্সিটি। তো আপনাদের ইউনিভার্সিটি তো অবশ্যই রিসার্চ বেসড, এখানে আমাদের ইউনিভার্সিটিগুলোতে রিসার্চে নাই বললেই চলে। রিসার্চ না হলে পরে তো আপনার ডেজার্টেশন না থাকলে আপনার অ্যাসোসিয়েট প্রফেসরও হওয়া যায় না অন্য দেশে, তারপর আরো উপর দিকে উঠা যায় না, একদম দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে থাকে, লেকচারার সিনিয়র লেকচারার দেখা যায়। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে ডক্টর আমির আহমেদ টিম সুন্দরভাবে এগোচ্ছে তাদের কাজ। যতটুকু দেখলাম তারা অনেক পরিশ্রম করেছে, সামনে আরো পরিশ্রম করে আমাদেরকে আরো সুন্দর একটি পেপার উপহার দিবেন, যাতে আমাদের এই সেক্টরের যে অবদান সেটা যেন রিফ্লেক্টেড হয় এই তাদের এই গবেষণাগত কাজ কাজের মাধ্যমে। আমরা আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সকল উপস্থিত সবাইকে তোমাদের রিহ্যাবে আসার জন্য এবং এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আপনাদের উপস্থিতি কামনা করছি, যাতে আমরা আবারও নেক্সট একটি সেমিনারে আমরা আরও সংযোজন বিযোজন করে আরো আপনাদের এই বিষয়টিকে সমৃদ্ধ করতে সকলকে ধন্যবাদ।
জি, ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়েল জগতের অভিভাবক সংগঠন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মুস্তফা, সম্মানিত অতিথিবৃন্দ এবং সুপারভাইজার বৃন্দ এবং ইউনিভার্সিটির আমন্ত্রিত রিচার্সের বৃন্দ, উপস্থিত আমাদের সেক্টরের সম্মানিত পরিচালক সদস্যবৃন্দ, আপনারা সকলে জানেন যে এই রিচার্জ কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়। এটা প্রাইমারি সোর্স থেকে শুরু করে লোকে দূর যাওয়া, এটাকে রিসিভার তৈরি করা, উপস্থাপন করা এবং এটা একটা গ্রহণযোগ্যতার পরিমাপ এবং পরিমিটার সহ এটাকে করতে হয়। সেটা আমাদের কমিটি আন্তরিকভাবে চেষ্টা করছে এবং এক্ষেত্রে সহযোগী হিসাবে আমাদেরকে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আমাদের কাছে এগিয়ে এসেছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তো এর মাধ্যমে যেন আমরা আমাদের এই সেক্টরের উন্নতি সাধন করা, এই সেক্টর নিয়ে বার্গেনিং করা, গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তাদের কাছে উপস্থাপন করার মতো মানসম্পন্ন একটি রিসার্চ যেন আমরা করতে পারি। এক্ষেত্রে আমি ঢাকা ইউনিভার্সিটি যারা এখানে আসছেন তাদের সবাই অনুরোধ করব, রিয়েলিস্টিক একটা যেন রিসার্চ যেন আমাদের করতে পারে। এটা হাইপোথেটিক্যাল অথবা এটাকে কার্ড টেস্ট, যেটা আমাদের রিসার্চের বড় সমস্যা, যে আমাদের বাংলাদেশের রিসার্চের বড় সমস্যা এটা যে রিসার্চগুলো সবগুলো কার্ড টেস্ট। আর ইদানিং তো গুগল একটা মামা আছে, বা বিভিন্ন চ্যাটজিপিটি আছে, যে কোনো কিছু ওখানে পাওয়া যায়, কিন্তু সেই তথ্যগুলোর সাথে কিন্তু বাস্তবিক তথ্য অনেক কিছু অমিল আছে। এজন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আমরা যেন একটা রিয়েলিস্টিক এটা করতে পারি, যার মাধ্যমে আপনাদের ডিপার্টমেন্টে যেমন সুনাম অর্জন হবে, ঠিক রিহাবের সুনাম অর্জন হবে এবং এর মাধ্যমে চ্যালেঞ্জ যখন আমরা করবো কোথাও, সেই উপস্থাপনায় যেন ওদেরকে প্র্যাকটিক্যালি যেন সেটা উপকার পায় এবং চ্যালেঞ্জ যেন আমরা বিজয়ী লাভ করি। এই রিসার্চ কিন্তু মাত্র শুরু, রিহাবের পক্ষ থেকে শুরু হলো, এটা কিন্তু শেষ না। অতএব এর ফলে অনেক বৃদ্ধি পাবে এবং আমরা আরও যেহেতু এবারে শুরু করেছি একটু দেরির দিকে, এই জন্য আমি মনে করি সামনের দিকে নেক্সট কমিটি যে বোর্ড অফ ডাইরেক্টরস থাকবেন তারা আরও অনেক দূর এগিয়ে নেবেন। এই জন্য আমি এটা মাত্র শুরু করলাম এবং ভবিষ্যতে রিহাব রিসার্চ ফাউন্ডেশন, রিহাব রিসার্চের মানে রিয়েল এস্টেট সেক্টরের জন্য যে কোনো তথ্য যেন রিহাবের প্রেসিডেন্টের কাছ থেকে নেই, এরকম একটা অবয়ব যেন আমরা তৈরি করতে পারি রিহাবকে, সেক্ষেত্রে আমরা আমাদের কার্যকরী উদ্যোগ এবং অবদান রাখার জন্য আমরা চেষ্টা করব। সকলে আজকে কষ্ট করে সেই বিকেল 5টা দিকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের দুজন সুপারভাইজার, আইআইটি ভিজিটিং প্রফেসর ডক্টর আমানুদ্দিন মুজাহিদ, ওনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ কায়সার স্যার, তাকে আন্তরিক ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যারা আছে তারা ধন্যবাদ, এবং আমাদের আরিফ ভাই অনেক কষ্ট করে আসছেন, তাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের রিহাব সচিবালয়ের পক্ষ থেকে আমাদের রিহাবের পরিচালক ও চেয়ারম্যান বৃন্দ, সদস্যবৃন্দ, রিহাব সচিবালয়ের কর্মকর্তা বৃন্দ, সকলকে ধন্যবাদ। পরিশেষে আমি মনে করি আমাদের এই প্রথম আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এরকম আমি প্রেসিডেন্টকে পাইনি, একদম প্রথম মুহূর্ত থেকে শেষ মুহূর্ত